ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জেনে নেব তাদের সারা বছরের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা এবং সেই সমস্ত অভিজ্ঞতার সূত্র ধরেই জেনে নেব কিছু কৃষি সুপারিশও আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী, যিনি বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহ কৃষি অধিকর্তা। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম বড়কা টুডু। আচ্ছা, তো কি কি চাষ করেছেন? আমি মূলত এখন নানা রকম ধান চাষ করতাম, এবারে আবার শুরু করেছি নতুন ধরনের চাষ, মাশরুম চাষ। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো এই মুহূর্তে কোন বিষয়টার সম্পর্কে জানলে ভালো হয়? এই মুহূর্তে আমাদের মাশরুমটা স্পন আমরা এখানে সচরাচর পাই না, এইটাই সমস্যা। হ্যাঁ, সেই চাষ করলে সব সিজনে করা যায়, কিন্তু এই সময়ে আমি খোঁজ নিয়ে দেখেছি স্পনটা বিশেষ করে যদি পাই তাহলে আমরা 12 মাস চাষ করতে পারি। আচ্ছা আচ্ছা, তো মাশরুম চাষে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অর্থাৎ আপনি কিছু দিশা চাইছেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জেনে নেব আমরাও মাশরুম চাষ করতে গেলে ঠিক কিভাবে এগোতে হবে, কোথায় পাওয়া যাবে, তার সেই সমস্ত সূত্র আমরা জানতে চাইছি। মাশরুম মূলত একটি অন্যরকম ফসল, যেটা আমাদের কৃষক বন্ধু নিচ্ছেন এই ফসলটি। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব আনন্দের বিষয়। মাশরুম আমরা জানি যে এটি একটি ঘরোয়া ফসল, সাধারণত ঘরের মধ্যে বা নির্দিষ্ট রকম পদ্ধতিতে তৈরি করে নিয়ে আমরা মাশরুমের চাষটা করে থাকি। মাশরুম চাষ করতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে গরমে এটা খুব ক্ষতি করে এবং গরমে এটা নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়। এই জন্য সাধারণত কৃষক বন্ধুরা মাশরুম গরমের সময় করতে চান না, কিন্তু যদি ঠান্ডা রাখার ব্যবস্থা রাখা যায় এবং নিয়মিত জল দেওয়া ইত্যাদি ইত্যাদি এবং পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু মাশরুম ভালোভাবে চাষ করা যায়। সাধারণত চাষ হয় না বলেই এই সময় স্পন বা বীজের প্রোডাকশানটা বন্ধ থাকে। তবু কৃষক বন্ধুকে বলবো, যদি তিনি এই ব্যাপারে উদ্যোগী হন বা গ্রীষ্মকালে তিনি করতে চান, তাহলে নিমপিট রামকৃষ্ণ মিশনের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলে তারা কিন্তু বীজ তৈরি করে দেন এবং তাদের বীজ এনে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জেনে নেব পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম দেবদাস বর্মন। আচ্ছা, কি কি চাষ করেন? এখন চাষ করেছি ভেন্ডি, তিল করেছিলাম, আখ করেছি। তারপরে আবার এখন এই কচু টচু লাগানো হবে, আগে তো জল ছিল না ধরুন। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে কি জানতে চাইছেন? এই মুহূর্তে জানতে চাইছি যে যাই সবজি লাগাচ্ছি ধরুন, হওয়ার পরে তারপরে হচ্ছে না। এই দেখুন ভেন্ডি গাছ কী হয়ে গেছে, কী কারণে হচ্ছে? জোর দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু মালটা ধরার সময় অন্যরকম হয়েছে। কি হচ্ছে, সমস্যাটা কি? এই যে এই গাছটা যেমন হয়েছে, ঝিঙে লাগিয়েছে ওই নদী ধারে, সে তাই হয়েছে, কটা ধরনের হয়ে গেছে, ঝিঙে হয়নি। আচ্ছা, জল দিয়েছি নদী থেকে, লালা করে করে তেবু। গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে এবং ফলন সবুজই ছিল। আচ্ছা, প্রথমে সবুজই ছিল, তারপরে জল দিয়েছি, না দেওয়া করি নাই ধরুন, এই রোদের তাপে নাকি এইরকম কুটে মতো হয়ে গেছে, মাল ধরছে না। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যার কথা আমরা শুনলাম, জানবো সমাধান কি হতে পারে সে কথা। অর্থাৎ ভেন্ডি চাষ করেছেন, গাছ হলুদ হয়ে যাচ্ছে, ফলন সেইভাবে পাওয়া যাচ্ছে না, কেন এমনটা হচ্ছে এবং কি হতে পারে প্রতিকার, জানবো আমরা। কৃষক বন্ধু যে ফসলটি নিয়ে এসছেন, অর্থাৎ ঢেঁড়স বা ভেন্ডি, এটিতে আমরা যে রোগটা দেখতে পাচ্ছি, এটি খুব সাধারণভাবে আমরা প্রায়শই দেখে থাকি। এটা সাধারণত একটি ভাইরাস ঘটিত রোগ, এটাকে মোজাইক ভাইরাস বলে। এই মোজাইক ভাইরাস আক্রমণ হওয়ার আগে আমাদের কয়েকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে ঢেঁড়সে এইটা হওয়ার আগে আমরা দেখব যে পাতার নিচে কিছু ছোট পোকা, বিশেষ করে এক ধরনের কীড়া, যেটি কিন্তু পাতাকে খেতেও শুরু করে এবং এই ভাইরাসটিকে কিন্তু ছড়ায়। এই ছড়ানো যদি ভাইরাস একবার ছড়িয়ে যায়, তাহলে এর প্রতিকার কিন্তু, ভাইরাস ঘটিত রোগের প্রতিকার কিন্তু করা যায় না। সেই জন্য যেটা করতে হয়, সবচেয়ে ভালো হচ্ছে যদি এরকম হয় তাহলে কিন্তু তুলে ফেলা এবং দূরে গিয়ে নষ্ট করে দেওয়া। কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে উনি যেটা করতে পারেন,
যে যখন ভিন্ডিতে ফুল আসতে শুরু করছে বা তার আগে বা এরকম লক্ষণ দেখা গেলে সেই মুহূর্তে কীটনাশক হিসাবে উনি ক্লোরোপাইরিফস জাতীয় ওষুধ, ক্লোরোপাইরিফস 20%, এটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিতে পারেন, অথবা অন্য ওষুধ, বিভিন্ন সিস্টেমিক ওষুধ আছে, সেই রকম যে কোনো একটি সিস্টেমিক কীটনাশক উনি প্রয়োগ করলে এটা সুফল পাবেন। আর অন্যান্য যেসব ফসলে এরকম কটা হয়ে যাচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তাদের সুপারিশ করব যে সার যখন দেবেন, যদি 10-26 এনপিকে 10-26-26 দিয়ে চাষ করেন, তাহলে সালফার গঠিত কোনো সার প্রয়োগ করা, অথবা 20-20-0-13 সাথে পটাশ যোগ করে মাঠে প্রয়োগ করা। সালফার ঘটিত একটু অভাব কিন্তু মাঠে দেখা যাচ্ছে। এছাড়া উনি ম্যাগসালফ বা ম্যাগনেসিয়াম সালফেটের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য পাওয়া যায়, এই ম্যাগসালফটিও প্রয়োগ করতে পারেন। উনি মাঠে 2 গ্রাম প্রতি লিটার জলে যেটা পাউডার পাওয়া যায় সেটাকে গুলে কিন্তু প্রয়োগ করতে পারেন, তাহলেও কিন্তু সুফল পাবেন। আর মাঠ পরিষ্কার রাখা, অথবা যে জমিতে প্রায় হচ্ছে এই জিনিস, সেই জমি পরিবর্তন করে অন্য পাশের জমিতে করা, ইত্যাদি ইত্যাদি যদি ব্যবস্থা নেন, প্রতিষেধকমূলক ব্যবস্থা নিলে তার কিন্তু এই ফসলে আপনি ভালো ফলন পাবেন এবং এর প্রতিকার পাবেন। আমরা জেনে নিয়েছি ভেন্ডির ক্ষেত্রে সমস্যা দেখা দিলে, একই রকম সমস্যা দেখা দিলে কি হতে পারে তার সমাধান। এবারে জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষি সংক্রান্ত জিজ্ঞাসার কথা। আপনার নাম? নারায়ণ বর্মন। আচ্ছা, তো কি জানতে চাইছেন? আমরা 14-15 বছর বয়স থেকে বাবার সঙ্গে চাষে যুক্ত, সব রকমেরই চাষ করেছি, আলু, সর্ষে, করছি এখনও। দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো এখন বর্তমানে আখ চাষের সম্বন্ধে একটু বলছি। 3 কাঠা আখ লাগিয়েছি, তো এত সুন্দর আখ হয়েছিল, ফলনও খুব ভালো। 1 বছর লাগালে সেটা 2 বছর 3 বছর পর্যন্ত হতো, দেখেছি আমরা বাবার আমল থেকে। কিন্তু এখন 1 বছর পরেই আখটা শেষ হয়ে যাচ্ছে, চারা বেরিয়ে মরে যাচ্ছে। এটা কী কারণে? ওটা কি করবো এখন? চাষ বন্ধ করব না করবো এই মুরাক চাষ, যেটা মুরাক বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সমস্যার কথা শুনলাম। আমরা জানবো এই আখ চাষ করতে গিয়ে যে ধরনের সমস্যার কথা কৃষক বন্ধু আমাদের জানিয়েছেন, তার সমাধান কি হতে পারে সে কথা। দেখুন, আগে আমরা আখ চাষ যখন থেকে আমরা করছি, আখের মুড়ি বা রেটুন থেকে আমরা চাষ করা, এটা কৃষকদের মধ্যে থেকে দীর্ঘদিন ধরেই চালু আছে, এবং এতে ফলন হয়তো নতুন বীজ বসালে যেরকম হয় সেরকম বীজ আঁকা বসালে যেরকম আমরা ফলন পেতে পারি, ততটা না হলেও আমরা ভালোই ফলন পাই। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যেসব নতুন নতুন জাত আসছে বা নতুন বীজ আঁক আসছে, তার কিন্তু রেটুন বা নতুন যে সাইড থেকে আমরা প্যাঁক বেরোনো বলি, সেই প্যাঁক বেরোনোয় প্যাঁক থেকে সেই রকম পরিমাণে গাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও আমি বলবো, যারা মুড়ি আখ চাষ করতে চাইছেন বা এই রেটুন ফসল আরেকটি নিতে চাইছেন, তাদের জন্য যখন রেটুন বেরোচ্ছে তখন কয়েকটি জিনিস কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যখন আখটা বেরোচ্ছে তখন যদি অত্যধিক গরম থাকে, তাহলে কিন্তু মাঠে ওই সময় একটি ছোট হলেও সেচ দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় সার, আমরা পরবর্তীকালে গাছ বড় হওয়ার পরে সার দিতাম বা অন্যান্য ব্যবস্থা নিতাম। প্রতিষেধক ব্যবস্থা হিসাবে ওই সময়ে কার্বেন্ডাজিম গ্রুপের যে ওষুধ আছে, এতে 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে অবশ্যই স্প্রে করতে হবে। আমাদের যেটা দাঁড়াচ্ছে যে জায়গা থেকে বেরোচ্ছে সেই গোড়াতে কিন্তু একটা ছোট পচন দেখা দিচ্ছে, এবং গরমের জন্য সেই পচনটা বোঝা যাচ্ছে না, এবং তাড়াতাড়ি করে গাছটা কিন্তু মারা যাচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করা, মাঠে জল দেওয়া, এবং যদি সম্ভব হয় তাহলে গাছের যে আমরা সার দিই, সেই সারের কিছুটা পরিমাণ অন্তত পক্ষে যদি এনপিকে 10-26-26 দিই, তাহলে তার 1/3 অংশ অন্তত আমরা যদি ওই সময় প্রয়োগ করি, তাহলে কিন্তু আপনি ফসলটি পাবেন। আখ চাষ করতে গেলে কিভাবে সচেতন হতে হবে সে কথা আমরা জেনে নিয়েছি, কি করণীয় সে কথা আমাদের জানা হয়েছে। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নারায়ণচন্দ্র সরকার। আচ্ছা, কি চাষ করছেন? আমি চাষের সঙ্গে যুক্ত, আমি প্রত্যক্ষভাবে চাষ করি না। আমি একটু অন্য ধরনের প্রশ্ন করতে চাই যে আমরা প্রথম থেকেই বীজ যখন আমরা শোধন করি, এটা আমরা ওই বীজ প্রয়োগ না করে অন্য কোন পদ্ধতিতে গেলে আমরা সঠিকভাবে চারাটাকে বাঁচাতে পারবো বা বীজটাকে বাঁচাতে পারবো? আচ্ছা, অর্থাৎ বীজ শোধনের বিষয়টি কি? বিষয়টি আমি ওই বীজ দিতে চাই না। আমাদের দেশীয় পদ্ধতিতে কোনো কিছু থাকলে পরে সেটা আপনারা যদি আমার কৃষি দপ্তর বলে দেন, তাহলে সেটা খুব ভালো হয়। তাতে মনে হয় যেন আরও এইটা রোগ পোকা থেকে অনেকটা বাঁচবে, এটাই আমি মনে করি, এবং তাতে মানুষ ওই ফসলটা খেয়েও সুস্থ হতে পারবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অর্থাৎ সচেতনতারই প্রকাশ, যে বীজ শোধন বিষয়ে উনি আরও যদি কোনো পদ্ধতি থাকে সেই বিষয় সম্পর্কে উনি জানতে চাইছেন, জানবো আমরাও।
খুব সময়োপযোগী এবং খুব ভালো প্রশ্ন যে রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন না করে অন্য কিভাবে বীজ শোধন করা যেতে পারে। দেখুন, বীজ শোধন করা কেন? বীজ শোধন করা হচ্ছে যাতে মূল জমিতে গিয়ে যখন ফসলটি আমরা মাঠে তুলছি বা লাগাচ্ছি তখন আমাদের যাতে রোগ পোকা ইত্যাদি কম হয়, এই জন্য শোধন করে নেওয়া। বীজকে শোধন করে নিতে গেলে তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমরা কিভাবে এটি করতে পারবো, তাহলে কয়েকটি সাধারণ পদ্ধতি আমরা দেখতে পারি। যেমন ধানের ক্ষেত্রে যদি আমরা করি, ধানের ক্ষেত্রে আমরা জলের মধ্যে প্রথমে আমরা নুন জল একটু তৈরি করে নিয়ে আমরা তার মধ্যে যদি বীজটাকে ডুবিয়ে নিই, নুন জল করার পদ্ধতিটা হচ্ছে লিটারে 10 থেকে 15 গ্রাম, কোনো ক্ষেত্রে 20 গ্রাম পর্যন্ত দেওয়া হয়। সেক্ষেত্রে যদি দিয়ে আমরা দেখি যে ধানের বীজটাকে আমরা কি করব, ওখানে ভিজিয়ে নিয়ে যদি যেসব আগড়াগুলি ভেসে উঠবে সেগুলিকে ফেলে দিয়ে, এবং অনেক সময় যেসব ডিম থাকে বিভিন্ন প্রকার, সেই ডিমগুলিও কিন্তু বিমুক্ত হয়ে যায় এবং অনেক সময় ছত্রাকনাশক হিসাবেও কিন্তু এই নুন জলটি কাজ করে। সেক্ষেত্রে তুলে নিয়ে রোদে শুকিয়ে আমরা ফেলতে পারি অথবা মূল জমিতে আমরা ফেলতে পারি। রোদে শোকানোটাও বীজ শোধনের কিন্তু একটা বড় পদ্ধতি। আমরা অনেকেই বীজ দোকান থেকে কিনে নিয়ে এসে আমরা সরাসরি সেটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করি। সেক্ষেত্রে আমরা যদি একটু রোদ খাইয়ে নিতে পারি, তাহলে খুব বেশি রোদ নয় কিন্তু একদিন অন্তত রোদ যদি খাইয়ে নিতে পারি, তাহলেও কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা এবং রোদ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এছাড়া আমাদের চারপাশে প্রাকৃতিক নানা রকম উপাদান আছে, আমরা সেগুলি দিয়েও কিন্তু অনেক সময় আমরা বীজ শোধন করে নিতে পারি। যেমন আতা গাছ বা নিমের পাতা, নিশুন্দি, এইগুলি আমাদের ধারে কাছে সবার বাড়িতেই আছে। এইগুলি আমরা রস তৈরি করে নিয়ে আমরা সেগুলির মধ্যেও যদি বীজগুলিকে মাখিয়ে নিতে পারি, আমাদের কিন্তু বীজের ফলন অনেক বাড়বে। এছাড়া আমরা যারা ডাল শস্য চাষ করি, ডাল শস্য চাষ করার ক্ষেত্রে আমরা বলি যে রাইজোবিয়াম কালচার মাখিয়ে নিতে। রাইজোবিয়াম কালচার কিন্তু একটা আমাদের নিজেই একটি ব্যাকটেরিয়া, যেটি কিন্তু আমাদের ডালের ফলন বাড়ায় এবং অন্যান্য ক্ষমতা বাড়ায়। এরা বাতাস থেকে যে নাইট্রোজেন আছে, আমরা ডাল শস্যের গোড়াতে যে অর্বুদগুলি থাকে বা নডিউল থাকে, সেই নডিউলে নাইট্রোজেনটি ফিক্স করে ইউরিয়া সার যেটা দিই, যে কারণে সেই নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে কিন্তু ফলন বাড়ায়। যারা রাইজোবিয়াম কালচার ডালের জন্য জোগাড় করতে পারেননি, যেমন মসুর ডালের ক্ষেত্রে নির্দিষ্ট রাইজোবিয়াম কালচার আছে, মুগের ক্ষেত্রে আবার তার জন্য নির্দিষ্ট রাইজোবিয়াম কালচার আছে। যদি রাইজোবিয়াম কালচার না জোগাড় করতে পারেন, গত বছর যে মাঠে চাষ হয়েছিল, যে ধরুন মসুরির ডাল চাষ করছেন, গত বছর যে মাঠে মসুরির ডাল চাষ হয়েছে সেখানকার 2 থেকে 2.5 কিলো মাটি তুলে নিয়ে এসেও যদি আপনারা 500 গ্রাম বীজ পর্যন্ত ওই মাটিতে ভালো করে কাদা করে যদি মাখিয়ে নিয়েও মাঠে ফেলেন, তাহলেও কিন্তু অনেকটা কাজ দেয়। এছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি, এটি একটি বায়ো ফাঙ্গিসাইড বা জৈব ছত্রাকনাশক। এটিকে কিন্তু আপনারা 4 থেকে 5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে, যেমন আমরা রাসায়নিক দিচ্ছিলাম, আমরা বিভিন্ন ফসলের ক্ষেত্রে কিন্তু এটি আপনারা মাখিয়ে নিতে পারেন। এই জৈব ছত্রাকনাশকটিও কিন্তু খুব ভালো বীজ শোধনের কাজ করে। এইভাবে যদি আপনারা নানা রকম পদ্ধতি নেন, তাহলে কিন্তু রাসায়নিক দেওয়ার সবসময় সম্ভাবনা হয় না। আর রাসায়নিক দেওয়ারও একটা কারণ আছে, খুব সামান্য পরিমাণে রাসায়নিক বীজ শোধনের জন্য কিন্তু লাগে। 1 কেজির জন্য সাধারণভাবে 2 থেকে 3 গ্রাম এই সামান্য রাসায়নিক ব্যবহার করলে কিন্তু মূল জমির অনেক বড় মাপের রাসায়নিক ব্যবহারের থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। সুতরাং এই পদ্ধতিগুলি যদি আপনারা রাখেন বা ব্যবহার করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে সুফল পাবেন। রাসায়নিক পদ্ধতি ছাড়াও যে সমস্ত বিকল্প উপায় রয়েছে, বিশেষত প্রাকৃতিক উপাদান সহযোগে বীজ শোধনের যে উপায় রয়েছে, সে সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এবারে আমরা জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। আচ্ছা, কি চাষ করছেন? আমি অনেক রকমই চাষ করি, তার মধ্যে আলু চাষ সম্বন্ধে আমি একটু বলতে চাই। আলু বা কুমড়ো সাথী ফসল হিসেবে। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো আমরা। আলু হচ্ছে যে প্রতি বছরই আমরা দেখছি যে ধসা লেগে যাচ্ছে। তার সঙ্গে কুমড়ো চাষ করছি, কুমড়োটা প্রতি বছরই ওই একটু লেট হয়ে গেলেই সাহেব রোগটা চলে আসছে, আর কুমড়ো আর ধরতে চাইছে না। আচ্ছা, আলুর সাথেই কুমড়ো চাষ করছেন? হ্যাঁ, আলুর সাথেই কুমড়ো চাষ করছি। এবং সেক্ষেত্রে এরকম সমস্যা দেখছেন? হ্যাঁ, একটা জমিতে তা দেখলাম একটা কুমড়োও ধরলো না, সব সাদা হয়ে গেল গাছ, সাহেব রোগটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা কি কারণে হচ্ছে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার সমস্যার কথা আমরা শুনে নিয়েছি, জানবো এর প্রতিকারের উপায় কি, এবং অবশ্যই আপনি জানতে চেয়েছেন কেন হচ্ছে এমনটা, সে কথাও আমরা জানবো। আলুর সাথে সাথে কুমড়ো যে সাথী ফসল নিচ্ছেন, এটি খুব প্রশংসনীয় উদ্যোগ।
প্রথমে যে প্রশ্নটি করেছেন যে আলুর প্রত্যেক বছরে ধসা লেগে যাচ্ছে, এই ধসা কিভাবে প্রতিকার করা যাবে এবং সাহেব রোগ হচ্ছে কুমড়োতে, সেটিকে আমরা কিভাবে আটকাতে পারবো। দেখুন, আলুর ধসার জন্য আমাদেরকে কিন্তু কতগুলি প্রতিষেধক ব্যবস্থা প্রত্যেক বছরই নিতে হবে, কেন আলু হচ্ছে হাই ভ্যালু ক্রপ, অত্যন্ত এর মানে খরচও বেশি, এর ফলনও বেশি এবং এর থেকে লাভও বেশি। সেই জন্যই কৃষক বন্ধুরা আলু চাষ করে থাকেন। আলুর যেমন আমরা প্রথমে যে বীজ শোধনের কথা বারবার বলি, বীজ শোধন করাটা কিন্তু আলুর ক্ষেত্রে খুব জরুরি। আলুর বীজ শোধন করতে গেলে আপনারা এমইএমসি বা পারদ ঘটিত ওষুধ আছে, অ্যাগালোল 6, ব্যাগালোল 6 ইত্যাদি যে ওষুধগুলি আছে এগুলি প্রয়োগ করে থাকেন। বা অনেকে যেটা করছেন যে এখন হচ্ছে মেটালাক্সিল ম্যাঙ্কোজেব, এই গ্রুপের যে যুক্ত গ্রুপের ওষুধটা, এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। এই ওষুধটি 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে দিয়ে প্রয়োগ করে যদি বীজ শোধন করেন তাহলে ভালো হবে। ট্রাইকোডার্মা ভিরিডি একটা ভালো ওষুধ হতে পারে। ট্রাইকোডার্মা ভিরিডি 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করতে পারেন বীজ শোধনের জন্য, এতেও কিন্তু কাজ হবে। কিন্তু একটি জিনিস আমি বারবার করে বলি, সেই জিনিসটি আবার বলছি, সেটা হচ্ছে যে আলুটা কাটছেন যে বঁটি বা ছুরিতে, অবশ্যই একটি পরিষ্কার ন্যাকড়ায় একটি যে ওষুধগোলা জল, যে ওষুধে আপনি শোধন করছেন সেই ওষুধগোলা জলে ন্যাকড়াটিকে ভিজিয়ে যখনই বঁটিতে কাটছেন 2 থেকে 3টি কাটার পরে অবশ্যই একবার করে বঁটিটাতে বুলিয়ে নিন, না হলে কিন্তু আপনার রোগের যে বীজাণু সেটি কিন্তু ভেতরে থেকে যাবে। এবং মূল জমিতে লাগার জন্য আগে আমাদের কয়েকটি বিষয় পরপর খেয়াল রাখতে হবে। যেমন আলু বসানোর ঠিক পরে যখন দ্বিতীয় কানি মাটি দেবেন তার আগে অবশ্যই কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করতে হবে। এটি কিন্তু প্রতিষেধকমূলক ব্যবস্থা। এরপরেও যদি আবার দেখেন যে ধসা লাগছে তাহলে কিন্তু ওই মেটালাক্সিল ম্যাঙ্কোজেবের যে মিশ্রণটি বললাম এইটি কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়া ক্লোরোথ্যানোনিন, মেটিরাম, নানা রকম ওষুধ আছে, কিন্তু সঠিক সময়ে ওষুধটা সমস্যা না, সঠিক সময়ে প্রয়োগ করা এবং ব্যাপারটির মধ্যে নিয়মিত কৃষককে লক্ষ্য রাখা যে ধসা লাগছে কিনা ইত্যাদি কিন্তু যদি করি তাহলে কিন্তু ধসার হাত থেকে আমরা মুক্তি পাব। আর সাথী ফসল হিসাবে কুমড়োতে সাহেব রোগ লাগার প্রথম কারণ হচ্ছে দেরিতে লাগানো। ঠিক সময়ে কিন্তু কুমড়োর বীজ বসালে আমরা কিন্তু এই রোগটার হাত থেকে অনেকটাই দূর পাব। এবং আমি একটু আগে ঢ্যাঁড়সের ক্ষেত্রেও যেটি আলোচনা করছিলাম যে লাগলে কিন্তু প্রথমেই যখন দেখছেন যে লাগছে, যেটিতে লাগছে সেটিকে কিন্তু সরিয়ে দিন, কেন ভাইরাস লাগলে ভাইরাসকে কিন্তু মুক্ত করা অত সহজ নয় এবং সহজে আমরা সেটা করতেও পারি না। এছাড়া আপনারা সার হিসাবে যে মাটিতে প্রয়োগ করছেন তাতে 20-20-0-13 এইটা দিতে বলছি। এই 13টি হচ্ছে সালফার। এই সালফারের কিন্তু একটি মারাত্মক অভাব আমাদের এদিককার জমিতে দেখা যাচ্ছে। সালফার কিন্তু আমাদের বিভিন্ন ফসলেই লাগে। সর্ষের ক্ষেত্রে তার তেলের গুণমান এবং অন্যান্য ফসলের বিভিন্ন গুণমান বজায় রাখতে কিন্তু সালফারের গুরুত্ব আছে। সুতরাং আপনারা যদি এইভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এর হাত থেকে কিন্তু দূর করতে পারবেন এই সমস্যাটা। আর লেগে গেলে কিন্তু যে পাতাটিতে লাগছে সেই পাতাটিকেই কিন্তু ছিঁড়ে ফেলুন এবং অবিলম্বে সরিয়ে ফেলুন। আর যদি তারপরেও যদি হয় তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটে ম্যাগসালফ 2 গ্রাম প্রতি লিটার জলে পাউডার আপনারা মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন, এতে কিন্তু সুফল পাবেন। আমরা রয়েছি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে। জেনে নেব এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজ সম্পর্কে কিছু কথা। আপনার নাম? শ্যামল কুমার দাস। আচ্ছা, কী চাষ করেছেন? আমি আলু জমিতে তিল চাষ করেছিলাম। তা সেই তিল চাষ করে দেখলাম তিল গাছ খুব ভালো হলো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তিল গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে বা কী জন্য হচ্ছে সেইটা আমার জানার বিষয়। অনেক অনেক ধন্যবাদ। তিল চাষ করেছিলেন কৃষক বন্ধু এবং গাছ ঝিমিয়ে যাচ্ছে, কী কারণে এবং এই অবস্থায় বা এরকম হলে কি করা যায় জানবো আমরা। আলুর জমিতে তিল লাগানোটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যে আলুতে প্রচুর সার দিই, তিল সেই সারটিকে কিন্তু মাটি থেকে সংগ্রহ করতে পারে। এই জন্য আমরা সাধারণত আলুর জমিতেই তিলটি লাগিয়ে থাকি। এমনিতে তিল কিন্তু মাটির প্রচুর খাদ্যগুণ সংগ্রহ করে নেয় এবং মাটিকে পুরো রিক্ত করে দেয়। তিলকে যেটা আপনাদের সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝিমিয়ে পড়া বা একটু বসে যাওয়া মতো হয়ে যাচ্ছে। এইটার কারণ হচ্ছে যে এই সময় যখন আপনারা তিলটা বসাচ্ছেন তারপরেই কিছুটা গরম এমন দেখা যাচ্ছে যে, এবং কালবৈশাখীর যদি 2টি কালবৈশাখীর মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় বা অনেক দিন ফাঁকা থাকে তাহলে কিন্তু মাটির যে রস এবং কম হচ্ছে এবং আকাশে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা অত্যন্ত বেশি হচ্ছে। এর ফলে আপনাদের যেটা করতে হবে যে সাফ জাতীয় যে ওষুধ আছে,
কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ, এই সাফ জাতীয় ওষুধটি কিন্তু 2 থেকে 2.5 গ্রাম এই প্রতি লিটার জলে মিশিয়ে এবং তার সাথে একটু গুঁড়ো সাবান মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই ঝিমানো ব্যাপারটা কেটে যাবে এবং গাছের রং সবুজ হয়ে যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে আপনার আলুতে পটাশের কিন্তু ঘাটতি থাকছে এবং সেই কারণেই কিন্তু তিল তার রেজাল্টে এরকম দেখাচ্ছে। সুতরাং মাঠে পটাশ সার যথোপযুক্ত ব্যবহার করুন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তিল গাছ ঝিমিয়ে পড়ছে কেন সে কথা আপনারা শুনলেন এবং কি করতে হবে সে কথাও আমরা সকলেই শুনে নিয়েছি। শুনবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম মধুসূদন বর্মন, গ্রাম চন্দনপুর। আমরা দীর্ঘদিন ধরেই চাষ করছি, দাদু বা বাবার আমল থেকেই চাষ করে আসছি। তো চাষের বিষয়ে অনেক জানা গেল। তো এখন আমার বাড়িতে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মোচা আসছে, ফল আসছে, ফল থাকছে না, ঝরে যাচ্ছে। এটা কি প্রতিকার করা যায়, এটাই আমার প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ। নারকেল গাছ প্রায় বাড়িতেই দেখা যায়, উঠোনে এক আধটা, এবং এই ধরনের সমস্যাও অনেকেরই হয়তো থেকে থাকে। তো আমরা জানবো এই সমস্যা দেখা দিলে সমাধান কি হতে পারে সে কথা। নারকেল গাছের আমাদের যেসব ঘরোয়া বাড়ির চারপাশে নারকেল গাছ লাগাই, এটি তার একটি জলজান্ত উদাহরণ যে আমাদের নারকেল গাছের মুচি ঝরে যাওয়া। এবং প্রচুর কৃষক বন্ধু আমাদেরকে এই প্রশ্নটি করেন। এর কয়েকটি কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে সাধারণত দেখি আমরা যে বাড়ির পাশে যে ড্রেনটি আছে, সেই মানে কলতলায় যে ড্রেনটি যাচ্ছে সেই ড্রেনের ধারে লাগানো নারকেল গাছে এটি হয়। অনেকে হচ্ছে বাড়ির যে জল বা সবজি এইসব নিয়ে গিয়ে অনেক সময় ওই নারকেল গাছের গোড়াতে ফেলেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণে কিন্তু ঘরোয়া নারকেল গাছে আমাদের মুচি ঝরে যাওয়ার সমস্যাটা দেখা দিচ্ছে। যদি প্রথম যেগুলি বললাম যে যদি ড্রেনের ধারে বা এইসব জায়গাতে নারকেল গাছ হয়, তাহলে যদি মুচি ঝরে যাচ্ছে এরকম সমস্যা হয়, তাহলে ড্রেনের মুখটি কিন্তু ঘুরিয়ে দিতে হবে। নারকেল গাছের কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পাতা যতটি ছড়ানো ওপরে, ততটি কিন্তু তলায় শিকড় ছড়িয়ে গেছে। সুতরাং যদি আমরা ওইটিকে না একটু ড্রেনটিকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই ফলনটি পাবো না। যদি এরকম সমস্যা থাকেও, তাহলেও আরেকটা জিনিসও করা যেতে পারে, সেটা হচ্ছে চুন। প্রতি বছর বর্ষা আসার আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আর আরেকবার হচ্ছে আশ্বিন মাসে আমরা কিন্তু প্রতি গাছ পিছু 150 থেকে 200 গ্রাম চুন আমরা জৈব সারের সাথে মিশিয়ে নারকেল গাছ থেকে 3 থেকে 3.5 হাত দূর দিয়ে আমরা কিন্তু যদি 6 ইঞ্চি নিচ থেকে দিয়ে মাটি ঢাকা দিই, তাহলে কিন্তু এই অ্যাসিডিটির সমস্যাটি কিন্তু অনেকটা দূর হবে। এছাড়া নারকেল গাছে কিন্তু ঘরে লাগাই বলে, ঘরের ওই খাবার দাবার ওইসব পাচ্ছে বলে নারকেল গাছ হবে এরকম ধারণা করার কোনো কারণ নেই। নারকেল গাছের নিয়মিত তার খাবার দিতে হবে। ওই জ্যৈষ্ঠ মাসে এবং আশ্বিন মাসে আমরা যদি 10-26-26 সার নিই, ওই 150 থেকে 200 গ্রাম এবং তার সাথে 40 থেকে 50 গ্রাম পটাশ এবং অনুখাদ্য হিসাবে বোরন যেটিতে আছে, এরকম বোরন ঘটিত অনুখাদ্য আমরা দিয়ে একসাথে মিশিয়ে জৈব সার যদি আমরা 1 থেকে 1.5 কিলো নিতে পারি, দিয়ে নারকেল গাছ থেকে 3 হাত দূর দিয়ে যদি 6 ইঞ্চি গর্ত করে আমরা এটিকে প্রয়োগ করব, মাটিতে দিয়ে তারপরে আমরা মাটি চাপা দেব। অবশ্যই যেন দেখতে হবে যেন শিকড় ছিঁড়ে না যায় এবং কোনো রকম গাছের ক্ষতি না হয়, এবং তাহলে কিন্তু আমরা যদি 1 বছর বা 2 বছর করি, এই মুচি ঝরার সমস্যাটি চলে যাবে এবং ফলন কিন্তু অত্যন্ত ভালো হবে। আমরা কথা বলে জেনে নেব পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম চুনু টুডু। আমাদের চন্দনপুর যে কৃষি প্রধান গ্রাম। আমি একটা বিষয় জানতে চাইছি, বীজ, উন্নত মানের যে বীজ আমরা সংগ্রহ করি এবং ধান, সবজি যেমন আলু, কুমড়ো, তিল, সর্ষে সব, কিন্তু এই যে উন্নত মানের বীজ আমরা নিয়ে আসছি, আমরা এই বছরে রোপণ করলাম, পরবর্তীকালে আমরা ক বছর এই বীজ আমরা লাগাতে পারি? হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মূল কথা। আর একটা জিনিস, আমরা মার খাচ্ছি কিন্তু এটা মানে সেচের জন্যে। আমাদের এখানে কোনো সেচের নেই বলে আমাদের মনে হয় প্রোডাকশনও কমে যাচ্ছে। তো সেচের ক্ষেত্রে কি করণীয় বা কি করা যায় এই অবস্থায়, সেটাও কি জানতে চাইছেন? হ্যাঁ, এখানে যদি আমাদের কিছু সাবমার্সাবেল কিংবা অন্যান্য যদি থাকে, সুযোগ থাকে, সেটা যদি করা যায় তবেই আমরা কৃষিতে লাভবান হব। নাহলে কিন্তু আমরা এখানে কৃষিতে প্রচণ্ড মার খাচ্ছি। আপনার সমস্যার কথা আমরা শুনলাম, অর্থাৎ বীজ বাইরে থেকে সংগ্রহ করার পর তা সংরক্ষণ করে কত বছর পর্যন্ত ব্যবহার করা যায়, এবং সেচের একটি সমস্যার কথাও কৃষক বন্ধু জানিয়েছেন। জানবো এসবের প্রতিকার কি হতে পারে সে কথা।
এটিও একটি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা বীজ যখন বাজার থেকে কিনে আনি তখন আমাদের কয়েকটি বিষয় কিন্তু খেয়াল করতে হবে যে বীজটি কী বীজ, সংশিত বীজ না আধারিত বীজ, অর্থাৎ ফাউন্ডেশন সিড না সার্টিফাইড সিড। যদি ফাউন্ডেশন সিড হয় তাহলে আমরা ওই বীজটিকে সাধারণত যদি আমরা ঠিক করে ব্যবহার করতে পারি 3 থেকে 4 বছর আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো। আর যদি সংশিত বীজ হয় তাহলে আমরা 3 থেকে 4 বছর ওই বীজটিকে কিন্তু ব্যবহার করতে পারবো। এই ব্যবহার করার আগে কয়েকটি জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন মূল ফসল থেকে বীজের জন্য আমরা সংগ্রহ করব তখন মাঠে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে কোন জায়গার ফসলটি আমার বীজ হিসাবে আমি রাখবো। অন্তত আল থেকে 3 থেকে 4 হাত, কোনো কোনো ক্ষেত্রে 7-8 পা পর্যন্ত গিয়ে একটি চৌকোনো জায়গা বেছে নিয়ে যদি বাঁশের খুঁটি দিয়ে ঘিরে নেন, সেইখানকার আগাছা আগড়া এসব দূর করে সেই বীজটিকে যদি আলাদা করে কেটে এনে আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু ফলন অনেক বেশি ভালো হবে এবং আমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারবো। কিন্তু বীজ এবং নিয়ে আসার পরে আমরা কিন্তু যে সংরক্ষণ করব তাকে রোদ খাইয়ে নেব এবং আমরা নানা রকম বীজশোধন পাওয়া যায়, বীজশোধক হিসাবে আমরা যদি জৈব বীজশোধকও দিতে পারেন অথবা আপনারা রাসায়নিক বীজশোধক হিসাবে কার্বেন্ডাজিম জাতীয় ওষুধ আপনারা মাখিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই এবং খুব ভালোভাবে বীজটি কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটি প্রশ্ন উনি করেছেন, সেটা হচ্ছে সেচ ব্যবস্থা নিয়ে। দেখো, সেচ ব্যবস্থা সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। তা সত্ত্বেও বলবো কম সেচে চাষ যেসব করা যায় সেসব ফসলের দিকে আপনাদের এখানকার জমি প্রকৃতি ভালো, নদীর ধারে, সুতরাং আপনারা অন্যান্য ফসল কম সেচে ব্যবহার করার চেষ্টা করুন যাতে করে সেই সব ফসল পাওয়া যায় এবং নতুন নতুন ফসল নেওয়ার চেষ্টা করুন। এছাড়া সেচ ব্যবস্থার জন্য যেসব আপনাদের মনে হচ্ছে প্রয়োজন আছে সেগুলি সরকারের কাছে আবেদন করুন, সরকার নিশ্চয়ই এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবেন। আমরা এতক্ষণ বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের সারা বছরের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনলাম এবং সেই সমস্ত অভিজ্ঞতার সূত্র ধরে কৃষি সংক্রান্ত বেশ কিছু সুপারিশ আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন আমাদের তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। এবং আপনারা যারা দেখছেন আমাদের এই আজকের অনুষ্ঠান, আমরা আশা করব নানান বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের যে সামগ্রিক কৃষি সংক্রান্ত আলোচনা, সেই আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800 সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।